আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শেখ ফরিদ আপনাদের সাথে আছি আজকে নামজারি এবং জমি খারিজের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা হয়তো জানেন যে বিগত ভিডিওগুলোতে আমি খতিয়ান কি, ভূমি উন্নয়ন কি, বিভিন্ন প্রকার জরিপ, এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন বর্তমান সমসাময়িক যুগে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মূলত নামজারি বা জমি খারিজ করা। ঠিক আছে, এই দুইটা বিষয়ের মধ্যে ভিতরে আমরা খুবই পরিচিত হচ্ছে যে জমি খারিজের বিষয়, জমি খারিজ করা। যে আমরা সাধারণত বলি যে আমার জমিটা খারিজ করা প্রয়োজন। আসলে জমি খারিজ আসলে কোনো আবিধানিক কোনো ভাষা না, এটা মূলত আসলে আমাদের লোকমুখে প্রচলিত একটি ভাষা। মূলত বিষয়টা হচ্ছে যে জমি নামজারি করা বা মিউটেশন করা। মিউটেশনের বিষয়টা আসলে এখানে একটু জটিল। মিউটেশন এবং নামজারি দুইটা আবার এক না। মিউটেশন এবং নামজারি দুইটা কি না, এক না। মিউটেশনের একটা বিষয় আর নামজারি আলাদা একটা বিষয়। আমরা যদি একটু খেয়াল করি, মিউটেশন শব্দটা কি মূলত। মিউটেশন শব্দটা হচ্ছে মূলত পরিবর্তন করা। সেটা হতে পারে নামজারির মাধ্যমে পরিবর্তন করা, সেটা হইতে পারে কোনো তথ্য সংযোজনের মাধ্যমে পরিবর্তন করা, আবার হইতে পারে কি জমির শ্রেণী পরিবর্তন করা, মানে রেকর্ডে টোটাল বিষয়টাই পরিবর্তন করাটাই হচ্ছে কি মিউটেশন। আবার বিভিন্ন নামজারি সংক্রান্ত কার্যক্রম মিউটেশন, মানে এক কথায় মিউটেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। তার মানে সকল নামজারি কি মিউটেশন না, আবার সকল মিউটেশনই কি নামজারি না, আবার সকল নামজারি কি কোনোভাবে না কোনোভাবে মিউটেশন। ঠিক আছে, যেহেতু মিউটেশন মানে পরিবর্তন করা, তার মানে মিউটেশন সেটা পরিবর্তনটা বিভিন্নভাবেই হইতে পারে। এখন যদি আমরা মূলত যদি বলি যে রেকর্ড পরিবর্তন করবেন, আপনি রেকর্ডে আপনি শ্রেণী পরিবর্তন করবেন, রেকর্ডে আপনি বিভিন্ন শ্রেণী পরিবর্তন করতে পারেন, জমি সংশোধন করতে পারেন কোর্টের রায় মূলে। ঠিক আছে, সবগুলোই হচ্ছে কি মানে মিউটেশন। ঠিক আছে, আবার নামজারির কথা যদি আমি আপনাদেরকে একটু বলি, তাহলে দেখা যাবে যে নামজারির মূলত নামজারি বিষয়টাই হচ্ছে গিয়া যে আপনি জমি কারো কাছে পূর্ববর্তী যে রেকর্ড আছে বা বিআরএস রেকর্ড, আমরা যেটা সর্বশেষ বলি বিআরএস রেকর্ড, এই রেকর্ড থেকে আপনি জমির মালিকানার কোনো রকম পরিবর্তন হইলে, যেমন আপনি কারো কাছে জমিটা বিক্রি করলেন অথবা কাউকে আপনি জমিটা দিলেন যে জমি পরিবর্তন করার জন্য, না নাম পরিবর্তন করার জন্য। ঠিক আছে, এখানে হইতে পারে যে জমির পরিমাণ পরিবর্তন, অথবা জমির শ্রেণী পরিবর্তন, অথবা জমি কারো কাছে ক্রয় করেছেন। ঠিক আছে, এগুলো আবার আপনার নিজ নামে খতিয়ান সংযুক্তকরণ ইত্যাদি বিষয়গুলো মূলত হচ্ছে গিয়ে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের মাধ্যমে এটা চেঞ্জ করাটাই হচ্ছে কি বা পরিবর্তন করাটাই হচ্ছে মূলত মিউটেশন। আর যদি নামজারির কথা বলি, যে জমি খারিজ বা নামজারি মূলত হচ্ছে যে যার কাছ থেকে জমিটা আপনি কিনলেন অথবা আপনি কারো কাছ থেকে জমিটার মালিক হইলেন, ওই মালিকানা পরিবর্তনের জন্য ওই পূর্বের মালিকের নাম কেটে নিজের নাম বসানোর প্রক্রিয়াটাই মূলত কি নামজারি। ঠিক আছে, এই বিষয়ে যদি আমরা একটু আইনগত ব্যাখ্যা করি, আইনগতভাবে একটু আমরা দেখি, তাহলে বলা হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব বিধিমালা 1950 বলা আছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব বিধিমালা 1950 আপনার 143 এবং 116 থেকে 119 ধারা এবং প্রজাস্বত্ব বিধিমালা 1954 23 থেকে 24 বিধিতে মূলত রেকর্ড অফ রাইটস বা ROR এর মধ্যে যে কোনো পরিবর্তন সম্পাদন করার মাধ্যমে রেকর্ড হালনাগাদ করার জন্য রাজস্ব অফিসারের কার্যক্রমকে মূলত মিউটেশন বলে। এখন এই বিধিমালা এবং কি এই প্রজাস্বত্ব আইন যেটা 1950, এখানে টোটালিভাবে বিষয়টাকে যদি ক্লিয়ার করা হয়েছে যে
নামজারি আপনি শুধু এই বিষয়টাকে এখানে নামজারি করার কথা বলা হয়েছে, কিন্তু কেন করবেন বা নামজারির গুরুত্বটা কি এই বিষয়ে যদি আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে আপনার যে নামজারি আপনি এজন্য করবেন, যে নামজারির গুরুত্বটা কি এই বিষয়ে যদি আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে বলা হয়েছে যে আপনি নামজারি করবেন এজন্যই যে জমির বিভিন্নভাবে আপনি কি পেতে পারেন, মালিকানা পেতে পারেন। কিন্তু জমির মালিকানা পাইলেই হবে না, জমির মালিকানার সর্বশেষ যে খতিয়ান হাল করা বা আপনার নিজ নামে যে জমিটা নিয়ে আসা, এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার নামজারি কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। যেমন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে আপনি একটা জমি কারো কাছে আপনি ক্রয় করলেন, কিন্তু আপনার হইল কি যে আপনি জমিটা ক্রয় করছেন, কিন্তু আপনার জমি ক্রয় করলেই হবে না, জমি ক্রয়ের মাধ্যমে আপনি কি করতে পারেন না, পূর্ণাঙ্গ মালিক হইতে পারবেন না। মানে আপনি যে মালিকানা সত্ত্ব এটা অর্জিত হবে না মূলত জমি ক্রয়ের মাধ্যমে। জমি ক্রয়ের মাধ্যমে আপনার জমি ক্রয়ের জিনিসটা বা যে ডিড বা দলিল করা হয়, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে যে আপনি মূলত জমিটার মালিক কেনা ওনার কাছ থেকে আপনার কাছে হস্তান্তর করছে, বিনিময়ে আপনি তাকে কি দিচ্ছেন, টাকা দিচ্ছেন অথবা কোনো জমি দিচ্ছেন। এওয়াজ বদল দলিলে মূলত কি হয়, একজন আরেকজনকে জমি হস্তান্তর করে। কিন্তু আবার যেগুলো সাব কাবলা বা অন্যান্য দলিল করা হয়, এগুলোতে বলা হয়েছে যে আপনার কি করবেন, মানে নামজারির মাধ্যমে আপনি কি করবেন, জমিগুলো মূলত একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে আপনি তার কাছ থেকে ওই জমির সত্ত্ব কিনে নিলেন। এখন সত্ত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে নামজারি বা জমি খারিজের প্রয়োজনীয়তা, এটাকে একদম ভাইটাল, যেটাকে বলা হয় যে আপনার গুরুত্ব এটার যে কতটুকু, এটা যারা নাকি এখন অতীতে নামজারি করে নাই, এখন নামজারি করতে চাইতেছে বা জমির মালিকানা নিয়ে গন্ডগোল লাগছে বা কোনো ঝামেলা হয়েছে, এখন এটা সে হারে হারে টের পায়। বাস্তবতা হচ্ছে আপনি যখনই জমি ক্রয় করবেন, সাথে সাথে আপনি নামজারি করবেন। নামজারি কেন করবেন, নামজারি না করা পর্যন্ত আপনি মূলত ওই জমির কি হইতে পারেন না, মালিক হইতে পারেন না। ঠিক আছে, যেমন আমি কারো কাছে জমি বিক্রি করলাম, ধরেন 50,000 টাকার বিনিময়ে আমি কারো কাছে জমি বিক্রি করলাম। ওই জমিটা উনি কি করলো, দলিল করে রেখে দিল, কিন্তু সে কি করলো না, নামজারি করলো না। এখন যতক্ষণ পর্যন্ত সে নামজারি না করবে ততক্ষণ পর্যন্ত তার ওই দলিলটা সে তার কাছে রাখতে পারবে, কিন্তু জমির যেটা মানে মূল চেঞ্জ, পর্চাতে চেঞ্জ বা খতিয়ানে চেঞ্জ, এটা কিন্তু নামজারি ছাড়া শুধু দলিল দিয়ে হয় না। ঠিক আছে, দলিলের মাধ্যমে আপনি নামজারি করবেন, তখন আপনার খতিয়ানটা চেঞ্জ হবে। আর চেঞ্জ করার কার্যক্রমটাই মূলত কি করেন, রাজস্ব অফিসার যিনি বা সহকারী কমিশনার ভূমি, বা আমরা যারা চিনি যে এসিলেন্ট সার্জগণ আছেন, এসিলেন্ট সার্জগণ মূলত এই কার্যক্রমটা করে থাকে। আর এসিলেন্ট সারেরা যে এই যে কার্যক্রম করে থাকে, এটা মূলত হচ্ছে কি আপনার একটা আইনের মাধ্যমে করে থাকেন। এটা হচ্ছে কি আপনার প্রজাস্বত্ব বিধিমালা 1954 23 বিধিতে বলা আছে যে এখানে রাজস্ব অফিসারের ক্ষমতা বা দায়িত্ব কি। ঠিক আছে, এটা টোটালি ভাবে বলা আছে। এখন রাজস্ব অফিসার কি করবেন, আপনি আবেদন করবেন যে আমি জমিটা দলিল মূলে কিনছি, উনি এই জমির এই মালিক। ঠিক আছে, আমি এই জমিটা কিনে আমি কি করছি, মালিকানা সত্ত্ব লাভ করছি, অতএব আমার নামে কি করা হোক, মানে নাম পরিবর্তন করা হোক। ঠিক আছে, বা খতিয়ানে আমার নাম সংযুক্ত করা হোক। ঠিক আছে, ওই ব্যক্তির নাম কেটে যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করে নিলেন। জমি যেহেতু আপনি ক্রয় করছেন, তার মানে আপনার কাছে দলিল আছে। এখন আপনার কাছে কি তাহলে, যে ওই দলিল নেবেন, আপনি আপনার ভোটার আইডি কার্ড নেবেন। ঠিক আছে, যিনি মালিক, যার কাছ থেকে কিনছেন, সে কিভাবে মালিক, সে কি বিআরএস রেকর্ড মূলে মালিক, নাকি সেও আরেকজনের কাছ থেকে কিনে মালিক। ঠিক আছে, সে যদি আরেকজনের কাছ থেকে কিনে মালিক হয়, তাহলে তার কি করতে হবে, আপনাকে ওই দলিলটা লাগবে, বায়া দলিল যেটাকে আমরা বলি, বায়া দলিল লাগবে। এবং কি লাগবে, উনি কিভাবে মালিক হয়েছেন, উনি কি বিআরএস রেকর্ডীয় মালিকের কাছ থেকে মালিক হয়েছেন কিনা। ঠিক আছে, অথবা সেও কি আরেকজনের কাছ থেকে কিনে মালিক হয়েছেন কিনা। ঠিক আছে, এটা আপনাকে এখানে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আপনি হুড় করে চলে গেলেন একটা দলিল নিয়ে, যে আমি দলিল কিনছি অমুকের কাছ থেকে, জমি কিনছি, কিন্তু বিআরএস রেকর্ডে দেখা গেল যে তার নাম নাই। এখন কি হবে, আপনাকে তো ভূমি অফিস থেকে আপনাকে নামজারি করে দিবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি কি করেন, যে ভূমি অফিসের বিভিন্ন গুণ কীর্তন অনেক সময় গেয়ে থাকেন। ঠিক আছে, যে ভূমি অফিসে টাকা ছাড়া কিছু হয় না, এই সেই নানাটা। আপনার মালিকানা সঠিক থাকলে আপনি ঘরে বসে নিজের নামজারিটা নিজে করবেন।
নিজের জমিটা নিজে খারিজের জন্য অনলাইনে আবেদন করবেন। ঠিক আছে, এখন অনলাইন সিস্টেমটা আসাতে অনেক মানে পরিবর্তন আসছে, যার কারণে আপনি কি করবেন, ইচ্ছা করলেই যে কোনো কিছু মানে আর কি একজনে যে আপনাকে মানে মিসগাইড করবে এটার সুযোগ কম। ঠিক আছে, ইচ্ছা করলে যে আপনাকে কেউ মানে যেটাকে বলে যে আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইবে, এটা আসলে খুব এখন সুযোগ কম। ঠিক আছে, কারণ এখন অনলাইন সিস্টেমে আপনাকে নামজারির জন্য অনেক মানে গাইডলাইন দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনি নিজের নামজারিটা নিজে আবেদন করতে পারেন। এমনকি এটা সব অটো সিস্টেম, তো এস এম এস অটো সিস্টেম, আপনার নামজারি হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দিবে, মানে টোটাল কার্যক্রমটা এখন অনলাইন ভিত্তিক। ঠিক আছে, বাস্তবতা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে, মূল কথা হচ্ছে আপনি জমি আপনারই জানতে হবে যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করেন, একটু সময় দেন জমির পিছনে। ঠিক আছে, নিজের জমির পিছনে একটু সময় দেন। ঠিক আছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা জানি না, আমরা হাইড করে থাকি। ঠিক আছে, অথবা আমরা এটা বুঝি না। ঠিক আছে, আমাদের সন্তানেরা বোঝে না কিংবা আমাদের বাচ্চারা বোঝে না। ঠিক আছে, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি একটু গুগল সার্চ করেন, ইউটিউব সার্চ করেন। ঠিক আছে, আপনি বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখেন। ঠিক আছে, এখানে আপনার গুরুত্বপূর্ণ বিষয় কি হয় উপস্থাপন করা হয়, 5-6টা টিউটোরিয়াল দেখলে আপনি কি করতে পারবেন, নিজের নামজারিটা নিজেই অনলাইনে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আর আপনার আবেদনটা সাবমিট করার পরে আপনার এটা শেখা হয়ে যাক। দ্বিতীয় কথা, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের যাদের যাদের জমি আছে, আপনি তাদের কি করতে পারেন, হেল্প করতে পারেন। ঠিক আছে, আর এতে হয় কি আপনার একটা গ্রহণযোগ্যতা সমাজে বৃদ্ধি পায়। ঠিক আছে, গ্রহণযোগ্যতা সমাজে বৃদ্ধি পায় এই জন্যই, যে জানে সবাই তাকে মানে, যে জানে না তাকে কেউ মানে না। অতএব আপনাকে কেউ যদি মানতে চায়, আপনাকে জানতে হবে। আপনি যত জানবেন, লোকে আপনাকে তত মানবে। ঠিক আছে, আপনি জানেন না, আপনার মূল্য কম। আপনি এই জন্য আমি বলবো যে আপনি কি করেন, মানে জমি সম্পর্কে একটু সময় দেন। ঠিক আছে, এখন জমি ক্রয়ের ফলে কি হয়, ওই যেটা বললাম যে আমি বিক্রি করলাম একজনের কাছে, সে সরাসরি কি করলো, ওই দলিল নিয়ে নামজারি করতে গেল। এখন আমার নামে যদি পর্চা হয়ে থাকে, আমার নামটা কেটে তার নামটা কি করবে, ওই দলিল যেই ডিডটা করা হয়েছে আপনার সাথে, যে আপনি তাকে এত টাকার বিনিময়ে তাকে এই জমির দখল সত্ত্ব দিয়ে দিলেন। ঠিক আছে, এখন এসিলেন স্যার কি করবেন, দেখবেন যে আপনি আসলে জমির মালিকানা যিনি আপনাকে দিছে ওনারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি সঠিক থাকে তাহলে আপনার নামে ওর নামটা কেটে, মানে আমার নামটা কেটে যার কাছে আমি বিক্রি করছি তার নামটা কি করে দিবে, লিপিবদ্ধ করে দিবে। এই যে একটা টোটাল কার্যক্রম, এই কার্যক্রমটাই কি করে সহকারী কমিশনার ভূমি মহোদয় থেকে নিয়ে একদম মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যিনি ভূমি কর্মকর্তা থাকেন, বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা উপসহকারী কর্মকর্তা যারা থাকেন, তাদের মাধ্যমে কার্যক্রমটা হয়ে থাকে। আর এটা একটা নির্দিষ্ট টাইম আছে বা সময় ফলো আপ করা হয়। ঠিক আছে, এই সময়টা আপনাদেরকে কি করতে হবে, দিতে হবে। এখন ইচ্ছা করলে যে কেউ বলবে যে আমি 5 দিনে নামজারি করে ফেলবো বা 2 দিনে নামজারি করে ফেলবো, এটা আসলে উচিত না। কারণ হচ্ছে জমির অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা ইচ্ছা করলে একজনে করে দিলেই পরে এটা যে একটা ভোগান্তি মানুষ ভোগে, এটা আমরা আসলে স্বচক্ষে যখন নাকি আমরা অফিসগুলোতে পর্যবেক্ষণ করি, আসলে এটা খুবই দুষ্কর বিষয়। ভাগ্যিস আজকে একজন ভদ্রমহিলা আমার নকলা উপজেলারই বানেশ্বরদী থেকে আমার কাছে গিয়েছিলেন। ঠিক আছে, উনি ডিসি অফিসে গিয়েছিলেন, ওনার সাথে কথা বললাম যে ওনার আসলে কি পরিমাণ যে কষ্ট। ঠিক আছে, উনি নিয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে গেল যে কে জানি বলছে, শুক্রিয়া যে ওনাকে আমি আসলে হেল্প করতে পারি, আর নিজের কাছে খুব ভালো লাগছে যে উনি গেছে যে আপনার ওনার জমিটা আসলে উনি তো যার কাছ থেকে জমিটা কিনছে উনি অসুস্থ, মৃত্যুশয্যায়। এখন মূলত কিনছে, কোনো দলিল করে নাই, টাকা দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু জমিটার শ্রেণী হচ্ছে বিল। এখন বিল শ্রেণীর জমি তো সহকারী কমিশনার ভূমি বা আমাদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উনি ইচ্ছা করলে কি করতে পারেন না, আপনার এটা দিয়ে দিতে পারে না, মানে রায়টা দিয়ে দিতে পারে না, কিংবা দাখিলা গাইটা দিয়ে দিতে পারে না, কিংবা নামজারি করে দিয়ে দিতে পারে না। কারণ বিল শ্রেণী। ঠিক আছে, এখানে নামজারি করা কি আছে, একটা লিমিটেশন রয়েছে। ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন বা আইনগতভাবে ঝামেলার কথা বলেন বা বিভিন্ন ঝামেলার কারণে বিল শ্রেণীর জমি তো খতিয়ান খোলা যাবে না, কিংবা আলাদা খতিয়ান খুলতে গেলে পারমিশন লাগবে, জেলা প্রশাসক মহোদয়ের শ্রেণী চেঞ্জের পারমিশন লাগবে। ঠিক আছে, তো ওনার কথা হচ্ছে যে আমি ওনাকে হেল্প করতে হবে। ঠিক আছে,
তো আমি ওনাকে বলছি যে দেখেন আসলে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন এটা তো আসলে খুব কঠিন বিষয়, ঠিক আছে, এবং কি এটা একটা একটা প্রসেসিং এর একটা নির্দিষ্ট টাইমের প্রয়োজন। তারপর ওনাকে বললাম যে আসলে এটা এই প্রসেসিং এর মাধ্যমে আপনাকে আসতে হবে, ঠিক আছে, আর তারপর নাম্বার দিয়ে ওনাকে একটু হেল্প করার জন্য চেষ্টা করছি। বাস্তবতা হচ্ছে এই যে যে মানুষের যে উনি উনি একদম ভাঙা পড়ছে যে আমি টাকা দিলাম সবকিছু করলাম, এখন জমি তো সে খারিজ করতে পারতেছে না তার নামে, ঠিক আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি জমি ক্রয়ের সময় আপনাকে আগে বুঝতে হবে যে কোন জমিটা আমি ক্রয় করব, কোন জমিটা ক্রয় করব না। এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, জমি নিয়ে একটু একটু ঘাটাঘাটি করতে হবে। দুই একটা বই পড়েন, ঠিক আছে, দুই একটা বই বাসায় রাখতে পারেন। এমনিতে আমরা তো অনেক টাকায় ব্যয় করি, ঠিক আছে, অনেক অর্থ সম্পদ আমরা ব্যয় করি বিভিন্ন কাজে। জমি সংক্রান্ত একটা বই, ঠিক আছে, আপনারা কি করতে পারেন, রাখতে পারেন ঘরে, ঠিক আছে, একটু পড়লেন, সময় পেলেন একটু পড়লেন, অনেক কিছু জানার আছে। আসলে আমাদের বাংলাদেশে মূলত অধিকাংশ মানুষই জমি বিষয়ে অজ্ঞ। সে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু জমির বিষয়টা আসলে খুব মানুষের যে বেশি জানে বিষয়টা এরকম না, ঠিক আছে। এটা আসলে আমরা যদি একটু ভাবি যে আমার আশেপাশে জমি সম্পর্কে ভালো বোঝে কে, হয়তোবা দুই একটা সরকারের কথা বলবেন, তারা জমি সম্পর্কে তারা ফাঁকফোকরটা ভালো বোঝে, ঠিক আছে, কিন্তু জমির যে আসল মানে প্রকৃত জ্ঞান, ঠিক আছে, সেটা তাদের খুবই কম আছে, ঠিক আছে। তারা হয়তোবা জমি একটু মাপতে পারতেছে, জমি জমি খারিজ কিভাবে করবে, একটা ফাইল কিভাবে রেডি করবে, এটা হয়তো বা তারা সহযোগিতা করতে পারবে, বাট আর কোনো কিছু তারা জানে না। আইনের বিষয়ে তারা খুবই কম জানে, ঠিক আছে। এই জন্য আপনাকে একটা বই বাসায় রাখেন, ঠিক আছে। বই বাসায় রাখলে সুবিধা হচ্ছে কি যে এটা পড়লেন ফাঁকে ফাঁকে একটু, ঠিক আছে। 1200 1200 টাকার ভিতরে একটা বই কিনলে বা 500-600 টাকার ভিতরে একটা বই কিনলে, ঠিক আছে, খুবই ভালো কিছু মানে ওখান থেকে ফিডব্যাক আপনি পাবেন, অনেক বিষয় আপনি জানতে পারবেন। আপনি বলবেন যে আমি কি চাকরি করি, আমার এত কিছু জানা দরকার আছে। হ্যাঁ, আপনারই জানা দরকার, কারণ জমিটা আপনার, ঠিক আছে, এই জন্য আপনারই জানা দরকার, ঠিক আছে। আচ্ছা, যারা একটু লাইভে সংযুক্ত আছেন সবাইকে একটু একটা বিষয়ে রিকোয়েস্ট করি যে আপনারা তো মানে আর কি লাইভ দেখে যদি মনে হয় যে একটু উপকার হচ্ছে, ঠিক আছে, আপনারা, আমি ভিতরে 2 দিন লাইভ করি নাই, কারণ হচ্ছে যে একটু সমস্যা ছিল, এই জন্য মূলত আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এই লাইভ করা। আপনারা একটু শেয়ার করে দিন যাতে অন্য ভাইয়েরা জানে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পূর্বের বিষয়ে ফিরে আসি, নামজারির বিষয়টা। তো আমার জমিটা আমি বিক্রি করলাম, বিক্রি করার পর ওই লোক কি করবে, তার আমার বিকৃত দলিল, তার আইডি কার্ড, তার ছবি, ঠিক আছে, যে যার কাছ থেকে কিনছে উনি যে সর্বশেষ যে দাখিলা দিছেন বা জমি খাজনা দিছেন, খাজনা পরিশোধ করেছেন, খাজনা পরিশোধের রসিদ, এবং কি এই জমির চৌহদ্দি নকশা করে, ঠিক আছে, এগুলো নিয়ে সে কি করবে, অনলাইনে আপনি একটা আবেদন করবেন। আবেদন করার পরে আপনার কি করবেন, এটা যাচাই বাছাইয়ের জন্য এসেলেন স্যার মহোদয় কি নায়েব সাহেবের কাছে পাঠাবেন বা ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে পাঠাবেন। উনি যাচাই অন্তে যদি বলে যে না জমি সঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনার সুন্দর করে একটা SMS দিবেন শুনানির জন্য। শুনানিতে আপনি উপস্থিত হবেন আপনার দলিল পত্রাদি নিয়ে, তারপর সহকারী কমিশনার ভূমি মহোদয় আপনাকে খতিয়ান আপনার নামে করে দিবেন। এটাই মূলত হচ্ছে বর্তমান সাময়িক যুগে নামজারি বা জমি খারিজের প্রক্রিয়া, ঠিক আছে। এখন এটা কিভাবে করতে হয়, অনলাইনে কিভাবে করতে হয়, এটার আমরা ভিডিওটা অন্য একদিন ক্লাসে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো নামজারির প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি নামজারিটা জরুরি, মানে করা জরুরি। নামজারি যদি না করেন আপনার জমিটা বেহাত হইতে পারে। এখন বলতে পারেন যে বেহাত কিভাবে হইতে পারে? বেহাত হইতে পারে এই কারণেই যে আপনি জমি নামজারি করছেন, যেমন মনে করেন যে আমি একটা জমি মালিক, আমি এই জমিটা কি করলাম, একজনের কাছে বিক্রি করলাম 10%। বাস্তব একটা কেস নিয়ে আমি আর কি কথা বলতেছি, জামালপুরের, ঠিক আছে। জমির মালিক হচ্ছেন, টোটাল জমি হচ্ছে তার 40%। সে প্রথমে একজনের কাছে 12% বিক্রি করছে, আরেকজনের কাছে 32% বিক্রি করছে। সে কত বিক্রি করলো তাহলে? 44% জমি বিক্রি করে দিল। সে এটা কিভাবে পারলো? এটা তার মানে এটা তো তার করার কথা না, কিংবা সে এটা তো জমিটা তো সে এভাবে বিক্রি করার কথা না, কিংবা দাখিলা তার নামে তো এই 32% করার কথা না, তার নামে দাখিলা করার কথা কত? 28%। ঠিক আছে, এটা কেন হইলো? কারণ যিনি নাকি প্রথম মালিক 12% জমি ক্রয় করেছিলেন উনি কি করেন নাই, নামজারি করেন নাই, ঠিক আছে। 1994 সালে কিনছেন, কিন্তু এখন পর্যন্ত সে কি করে নাই, নামজারি করে নাই। যার কারণে দ্বিতীয় যে ক্রেতা তার কাছে সে কি করলো, ওই যিনি নাকি বিক্রি করছে এই ভদ্রলোক যায় দেখে যে তার খতিয়ানে সম্পূর্ণ জমিটা তার নামেই রয়ে গেছে, নামজারি করে নাই। তার মানে সে
এখন থেকে 40% সেই দাখিলা কাইটা এখানে 28% কাওলা করে দিয়ে দিল আরেকজনকে। যিনি 28% কাওলা করে নিলেন, ইনি কি করছেন, গিয়েই ফার্স্টে নামজারি করে ফেলছেন। এখন তাহলে যিনি 32% জমি নিলেন, ইনি ফার্স্টে গিয়ে কি করে ফেলছেন, নামজারি করে ফেলছেন। নামজারি করার ফলে খতিয়ানটা তার আলাদা হয়ে গেল। এখন যিনি নাকি মালিক, তার নামে থাকলো কতটা, 8%। তাহলে প্রথম যে মালিক 1994 সালে কিনলেন, ইনি কি করবে, জমি যখন নাকি খারিজ করতে গেছে, যায় দেখে যে তার নামে 12 নাই, জমি আছে কত, 8। এখন তাকে সহকারী কমিশনার ভূমি মহোদয় খারিজ দিবেন কতটুকু, খারিজ দিবেন 8%। তাহলে আপনার যে 4% জমি কোথায় গেল? এখন মূলত 4% জমি কার কাছে আছে? ওই যে যিনি নাকি বিক্রেতা, ইনি চালাকি করে 4% জমি বেশি বিক্রি করে গেছেন। ঠিক আছে, এটার জন্য আপনি নিজেই দায়ী। আমার মতে 8% জমি আপনাকে খারিজ দেওয়া উচিত। ঠিক আছে, এখন 4% আপনি কোথায় পাবেন? 4% পাওয়ার জন্য আপনাকে ট্রাইব্যুনালে মামলা করতে হবে। মামলা করে দ্বিতীয় পক্ষের যে দলিল আছে, ওই দলিল সংশোধন করতে হবে। সংশোধন করে তারপরে আপনাকে রায় নিয়ে এসে আবার এই খারিজ ভাঙতে হবে, তার নামের খারিজ ভাঙে তারপরে আপনার নামে নামজারি করতে হবে। এখন আপনি বলেন যে এই কাজটা করতে গেলে আপনার কতদিন সময় লাগতে পারে? আপনার কাছে কেমন মনে হয় যে এই সময়টা কতটুকু লাগতে পারে মিনিমাম? আপনি যে মামলা করবেন, এখানে একটা বিষয় হচ্ছে যে যিনি নাকি দ্বিতীয় পক্ষের ক্রেতা, ইনি কিন্তু 32% জমি টাকা দিয়ে কিনছে, সেও কিন্তু আবার মামলা করবে। ঠিক আছে, এই মামলা আপিল উপিল মিলায় তারপরে 6-7 বছর চলে যাবে। তখন কি হয়ে যাবে, আপনি এখানে যে এই যে 6-7 বছরের একটা গেপ এমন আছে, আপনি শেষ। আপনার সন্তানেরা এটা নিয়ে তেমন ফাইট করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমি মনে করি আপনি জমি আজকে কিনছেন, আপনি কালকে দলিল তোলেন, নকল তুলে আপনি কি করেন, নামজারির জন্য আপনি আবেদন করেন। আবেদন করে নিজের নামে নামজারি করে ফেলেন, আপনার নামে খতিয়ানটা আলাদা করে ফেলেন। খতিয়ান আলাদা করে সুন্দর করে যায় আপনার জায়গাটা আপনি দখল নিয়ে সাইনবোর্ড লাগায় রাখেন, অথবা একটা সীমানা চিহ্নিত করে একটু আলাদা সেপারেট করে রাখেন। এটাই হচ্ছে মূলত নিয়ম। ঠিক আছে, এখন জমি কিনছেন, জমি চিনেনি না, আপনার জমি আপনি নিজেই চিনেন না। ঠিক আছে, এমন অনেক ল্যান্ড লর্ড আছে যারা কি নিজের জমি নিজে চিনে না, জমি কিনছেই শুধু। ঠিক আছে, তাদের খুব ভোগান্তি। ঠিক আছে, তো আমরা বাস্তব বিষয়ের দিকে লক্ষ্য করে এটাই আপনাদেরকে আমি ইনশাল্লাহ সাজেস্ট করব বা পরামর্শ দিব যে আপনি জমিটা কেনার সাথে সাথে আপনি নামজারি করবেন। ঠিক আছে, নামজারি করে ফেলবেন, নামজারি না করলে সমস্যা আছে। অথবা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাবার নামে জমি ছিল, আপনার বাবা মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওয়ারিশ সনদ উঠায়া আপনারা ভাই বোন সবাই মিলে একটা ঘরোয়া বন্টননামা করেন, অথবা রেজিস্ট্রিকে তো একটা বন্টননামা করেন, করে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে যাওয়ার পরে আপনারা কি করতে পারেন, নামজারি করতে পারেন। এখন এটা সর্বশেষ যে বিধিমালা জারি হয়েছে, এই বিধিমালাতে বলা হয়েছে যে একজন ব্যক্তি তার ওয়ারিশান রেখে যদি মৃত্যুবরণ করে, এখানে যদি ওয়ারিশান যদি একের অধিক হয়, তারা প্রত্যেকে যদি জমি যদি সেপারেট মানে নামজারি করতে চায়, তাহলে একসাথে আবেদন করলে নামজারি করে দিয়ে দিবে। বাট এখানে যদি কেউ একজন শুধু তার অংশটা নামজারি করতে চায়, ওই ক্ষেত্রে তাকে বন্টননামা দলিল শো করতে হবে, তারপরেও রেজিস্ট্রিকে তো বন্টননামা। ঠিক আছে, তার মানে আপনি যদি এরকম কোনো সিস্টেমের ভিতরে পড়ে যান যে আপনার পিতা মারা গেছে বা আপনার দাদা মারা গেছে, আপনার বাবারা 5 ভাই, এখন একজনে খারিজ করব আর 2 জনে খারিজ করব না, ওই ক্ষেত্রে কিন্তু মুশকিল। কারণ ওই বাইরা না আসলে তো বন্টননামাও হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে অনেকে ভুক্তভোগী আমরা। ঠিক আছে, আমরা সমাজে বিভিন্ন মানুষ ভুক্তভোগী। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তাদের সাথে আপনি কি করবেন, তাদেরকে বুঝাবেন, বুঝায় হেরা নামজারি তাদেরকে সবাইকে নিয়ে যায় নামজারি করবেন, যে তোমার অংশটা তুমি নাও, আমার অংশটা আমি নেই, নামজারি করে ফেলি, বুঝায় নামজারি করবেন। এখন যদি কেউ বুঝ না মানে, ওইটার ক্ষেত্রেও একটা কি আছে, আইনগত একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি করবেন, আপনি একটা বাটোয়ারা মামলা করবেন। বাটোয়ারা মামলা করে আপনার একটা রায় নেবেন কোর্ট থেকে, আপনি এই বাটোয়ারা মামলা মূলে এই অংশটা আপনার মালিক, ওই বাটোয়ারা রায় দিয়ে আপনি কি করতে পারেন, আপনার জমিটা খারিজ করতে পারেন। এই ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি মহোদয়গণ বা এক্সিলেন্ট স্যার যারা আছেন, তারা মামলার বিষয়টা নিশ্চিত করার জন্য তারা কি করতে পারেন, আপনার যে অন্যান্য ভাই আছে তাদেরকে শুনানিতে ডাকতে পারেন। শুনানিতে ডেকে তারা যদি না আসে, তখন আপনাকে অবশ্যই নামজারি দিবেন। ঠিক আছে, তবে
ওয়ারিশের সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই কি করবেন, বোনদের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কারণ হচ্ছে বোনদের জমি যদি কেউ দুষ্টামি করেও যদি মানে আর কি নামজারি নিজের নামে করে ফেলেন, বোনকে মৃত দেখায়, এটা কিন্তু ভবিষ্যতে আপনি না ভুগলেও আপনার সন্তান ভুগবে। ঠিক আছে, আর এটার জবাবদিহিতা তো আল্লাহর কাছে আছেই। ঠিক আছে, কারণ তাদের অংশ তাদেরকে কোনোভাবেই কি করা যাবে না, কম দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে বিষয়টা মাথায় রাখতে হবে যে বোনদের জমি অবশ্যই বোনদেরকে দিবেন, ভাগ করে নামজারি করে দিবেন। তারপরে তার কাছ থেকে আপনি রিকোয়েস্ট করে পারেন, তাকে বুঝায় পারেন, বা তাকে অল্প দাম দিয়ে পারেন, যেভাবে ভালো হয় তার কাছ থেকে কাওলা নিয়ে নেবেন। ঠিক আছে, অবশ্যই সাপ কাবলা নেবেন। এখন হেবা অনেকে জমির খরচ বাঁচাইতে যায়, হেবা কাওলা করে। ঠিক আছে, দরকার কি আছে, 2-1 টাকা সরকারে পাক না। সরকারি দেশে থেকে সরকারকে আপনি ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আইন আছে, করতে পারেন আপনি, কিন্তু কথা হচ্ছে যে সাবকাবলারে আরো অনেক সুবিধা আছে। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে আমি এটাই বোঝাইতে চাইতেছি যে আপনাদের নামজারি জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা মানে কি সচেতন হন, এবং কি নিজেরা সচেতন হন, অন্য অন্য ভাইদেরকে সচেতন করেন। তাহলে তারা কি করবে, নিজের জমিটা নিজেরা নামজারি করে ফেলবে। নামজারি করতে গেলে তাহলে আপনাকে কি কি লাগবে বললাম, ছবি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, জমির মালিকানা সত্ত্ব মানে আপনি বিআরএস রেকর্ড থেকে নিয়ে বর্তমান পর্যন্ত আপনি কিভাবে মালিক, টোটাল ডকুমেন্ট লাগবে। এখানে বায়াদলিল লাগলে বায়াদলিল লাগবে, ওয়ারিশ সনদ লাগলে ওয়ারিশ সনদ লাগবে। যদি মনে হয় যে না ডিরেক্ট রেকর্ডীয় মালিকের কাছ থেকে কিনছেন, তাহলে ওই পর্চাটা প্লাস আপনার দলিলটা, এগুলো হইলেই আপনার কি হয়ে যাবে, নামজারি হয়ে যাবে। তার মানে নামজারি করাটা আপনার জন্য কি খুবই জরুরি। ঠিক আছে, নামজারি আপনি করবেন, নামজারি করবেন আপনি, কারণ জমি খারিজ না করা পর্যন্ত জমির মালিক আপনি না। ঠিক আছে, জমির মালিক আপনি তখনই আপনি জমির মালিক, ঠিক আছে, যখন আপনি কি জমিটা নামজারি করবেন। এখন আপনি জমির নামজারি না করে আপনি দলিল একটা গোপনভাবে রাইখা দিলেন, জমি তো আমারই। ঠিক আছে, কিছুদিন পরে যায় দেখছেন আপনার জমি আরেকজনে দখল করে নিয়ে বসছে। ঠিক আছে, বিষয়টা এরকম হয়ে যায় অনেক সময়। তার মানে কি আপনাকে অবশ্যই নামজারি করতে হবে জমি। জমি নামজারি করার গুরুত্ব খুবই মানে কি এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামজারি আপনাকে করতেই হবে। নামজারি মানে এটার কোনো মানে বিকল্প নাই। জমি মালিকানা লাভ করতে গেলে নামজারি করতে হবে। রিসেন্টলি আপনারা হয়তো বা একটু জেনে থাকবেন যে একটা সামনে জরিপ আছে যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস। ঠিক আছে, এই জরিপে মূলত নামজারিকে বলা হয়েছে যে ভাইটাল পয়েন্ট ফর সার্ভে। ঠিক আছে, কারণ বিকজ ভাইটাল পয়েন্ট বলা হয়েছে এ কারণে যে নামজারি ব্যতীত আপনি কি করতে পারবেন না, এই জমি রেকর্ড করতে পারবেন না আপনার নামে। তার মানে আমরা যারা আছি, যাদের জমি এখনো নামজারি করি নাই, তারা অতি সত্বর আমরা কি করে ফেলবো, নামজারি করে ফেলবো। এবং কি নামজারি কিভাবে করলাম আমরা, যেমন মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ড থেকে নিয়ে, ছবি থেকে নিয়ে টোটাল এক সেট আপনি কি করবেন, আপনার কাছে সংরক্ষণ করবেন, যাতে যারা জরিপ কর্মচারী বা কর্মকর্তা আছেন তারা যেন এটা কি করতে পারে, তাদেরকে শো করতে পারেন যে আমি মূলত এইভাবে নামজারি করছি। ঠিক আছে, আমি এইভাবে নামজারি করেছি, অতএব স্যার আমাকে মানে এক্সেলেন্স স্যার মহোদয় আমাকে এটা দেখে দেখে নামজারি দিয়েছেন। ঠিক আছে, জরিপকারী কর্মকর্তারা আপনার এটা তলবও করতে পারেন যে আপনি কিভাবে নামজারিটা করছেন। এখন নামজারি বৈধ না অবৈধ সেটার বিষয়টা পরে। ঠিক আছে, তারা কাগজ দেখলেই তো বুঝবে, কারণ তারা তো জমি সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিয়ে মাঠে নামবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর যারা দক্ষ তাদেরকে এই মাঠে নামানো হবে। ঠিক আছে, আর ডিজিটাল সার্ভেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বাংলাদেশে আর কোনো সার্ভে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তার মানে আপনি নামজারি করবেন। নামজারি যদি না করে থাকেন এখনো পর্যন্ত, দ্রুত জমি নিয়ে একটু যে বুঝে তার কাছে গিয়ে নামজারির জন্য মানে কাগজপত্র রেডি করেন এবং কি নামজারি করে ফেলেন। নামজারি না করলে আপনার জমির মালিকানা পাবেন না, জমিটা খাস হয়ে যেতে পারে, খাস খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, রিসেন্টলি আমরা অনেক সময় অনেকগুলো প্রবলেম দেখি মানুষ ফেস করে। সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে বলে যে আমার জমির সমস্ত দলিল থাকা সত্ত্বেও জমিটা 1 নং খাস খতিয়ানে চলে গেছিল। আসলে ভাই এটার বিষয়টা যখন বলেন তখন খুবই হাস্যকর। ঠিক আছে, কারণ আপনার জমি 1 নং খাস খতিয়ানে গিয়েছে, আপনি জানেন না, এটা তো হইতে পারে না। একটা জরিপের বেশ কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোর ভিতরে আপনাকে জমিটা খাস হয়ে গেল আপনি এটা আসলে বলতে পারেন না। ঠিক আছে, কারণ আপনার জমিটা খাস হয়ে যাওয়ার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আপনি ডকুমেন্ট তাকে শো করতে পারেন নাই।
ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি জরিপকারী কর্মকর্তারা যদি দুষ্টাম করে কোনো রকম করে থাকে, কিন্তু সেটা সংশোধনের জন্য তো ওয়ে আছে। আজকে 40-45 বছর চলে গেছে, ঠিক আছে, আপনি এখনো পর্যন্ত মানে কি ওইটা ওই ওয়েটা কি, মানে ওইটা সংশোধনের পদ্ধতিটা কি এর আপনি কারো কাছে জানেন না, এটা আপনার জন্য ব্যর্থতা। ঠিক আছে, তার মানে আপনাকে জানতে হবে। সর্বসাকল্য বিষয় হচ্ছে আপনাকে জমি সম্পর্কে জানতে হবে, এবং কি জমি সম্পর্কে জানাটা আপনার জন্যই জরুরি। তো নামজারির বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ খুবই। হ্যাঁ, সবাই ইনশাল্লাহ নামজারি করে ফেলবো আমরা আমাদের জমিগুলো। ঠিক আছে, আর যারা নাকি না বুঝে তাদেরকে আমরা সহযোগিতা করব। আর আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। শেয়ার করলে সুবিধা হচ্ছে যে অনেকেই জানতে পারবে, আপনার মাধ্যমে জানতে পারবে। এটা আসলে উপকার করা, ঠিক আছে, মানুষকে উপকার করা। আমরা হয়তো বা দেখা গেছে যে অনেকেই বিভিন্নভাবে মানুষকে উপকার করার চেষ্টা করি। কাউকে কোনো কিছু না জানানো জিনিস যে ভালো উদ্দেশ্যে জানানোটা, এটাও একটা কি সদকায়ে জারিয়া। ঠিক আছে, তো আপনারা শেয়ার করে দিন। ঠিক আছে, আর আশা করি সবাই ভালো থাকবেন। আর সামনে ক্লাস আমরা মূলত দেখা গেছে অন্য একটা বিষয় নিয়ে করব। এটার বিষয়টা আমরা আগেই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রাত্রি হয়ে গেছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।